আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আল্লাহ পাকের অশেষ রহমতে সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। নতুন একটি ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আমি মিথিলা পুরো সময়টুকু জুড়ে থাকছি আপনাদের সঙ্গে। আজকে ব্লগ শুরু করেছি রাত থেকে। রাতে আমার ঘরের অবস্থা কেমন থাকে, কিভাবে আমি ঘর গুছিয়ে তারপরে রান্নাবান্না করতে যাই, সেই সময়টুকু ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। সব সময় সকাল থেকেই তো ব্লগ শুরু করি। আসলে ব্লগ বলতে সকাল থেকে রাত পর্যন্ত মানুষ কি করে সেটাই তো আসলে শেয়ার করার বিষয়। তো ভাবলাম আজকে রাত থেকেই শুরু করা যাক। রাত থেকে সকাল এবং তারপরে কি করব সেটাই অল্প স্বল্প করে আপনাদের সাথে শেয়ার করব। তো সারাদিন আমি যেহেতু বাসায় খুব কমই থাকি, সারাদিন আমার রুমটা খুব একটা গোছানো থাকে না। আর সারাদিন পরে বাচ্চারা যখন বাসায় আসে এত অগোছালো করে, ওরা খেলাধুলা করে নিজেদের ইচ্ছা মতো। তো ওদেরকে অনেক সময় থামিয়ে তারপরে আমি রুম গুছাই, এরপরে আমার বাদবাকি যা কাজ আছে সেগুলো করে নিই। তো আজকেও সেই মতোই আর কি কাজ গুছিয়ে নিচ্ছি। যে কোনো কাজে হাত দেওয়ার আগে আমার মনে হয় আগে আমার নিজের ঘর থেকে শুরু করি। নিজের রুমটা যদি গুছানো না থাকে মনের মধ্যে খুব অশান্তি লাগে, কোনো কাজে আসলে মন বসে না। আর রান্নাবান্নার কাজ বা অন্য যে কোনো কাজ করতে করতে যদি ক্লান্ত হয়ে যাই, আর ক্লান্ত শরীরে যখন রুমে যেয়ে দেখি রুমের অবস্থা খুবই অগোছালো, এলোমেলো অবস্থায় আছে, তখন আসলে খুব খারাপ লাগে। আর সেই সাথে ক্লান্ত শরীরে আর ওই গোছানোর কাজগুলো করতেও ইচ্ছা করে না। এজন্য আমি সবসময় চেষ্টা করি একটু গুছিয়ে কাজ করার জন্য। যদিও ছোট বাচ্চাদের জন্য ওভাবে করতে পারি না, তবে আমি একটু টিপটপ বা গোছালো থাকতেই বেশি পছন্দ করি। অনেক সময় আমার এই গোছানোর কাজের জন্য আমার হাজব্যান্ডের সাথে একটু ঝামেলা বেঁধে যায়, বাচ্চাদের অনেক সময় বকা দিয়ে ফেলি। কিন্তু কি করব বলেন, কাজ গোছানো না থাকলে কোনো কিছুই ভালো লাগে না, মনের মধ্যে অশান্তি ভাবটাই যেন যায় না। এজন্য চেষ্টা করি আর কি একটু গুছিয়ে কাজ করার জন্য। আমার ঘর গোছানো রান্নাবান্নার কাজ শেষ করে এখন এসেছি মায়ের দায়িত্ব পালন করতে। বাচ্চা কি পড়াশোনা করছে সেটার দিকেও তো আসলে খেয়াল রাখতে হবে। আর আজকে খুব একটা রান্নাবান্না ছিলও না। গতকালকের মুরগির মাংস ছিল, সেটা গরম করেছি, ডাল ছিল গরম করেছি, আর শুধু আলু ভর্তা করেছি। এই তো রাতের খাবার হয়ে যাবে। যখন যেভাবে চলে আর কি সেভাবেই মেনে নিতে হয়। তবে এই খাবারটা কিন্তু অনেক মজার, গরম ভাতের সাথে মুরগির মাংস, ডাল আর আলু ভর্তা কিন্তু জমে যায় একদম। তো কাজকর্ম শেষ করে বাচ্চাদেরকে নিয়ে বসেছি খাওয়াতে। আমার সান আসলে এমনিতে ফোন দেখে খুব কম, তবে খাবার সময় ও একটু চায় কম্পিউটার দেখতে দেখতে যেন খাই। তো যেহেতু খুব একটা সারাদিন বাসায় থাকি না, বা ও খুব একটা বায়না করে না কোনো কিছু দেখার জন্য, এই জন্য আর কি ওই সময়টা ছাড় দিই যে একটু দেখুক। যদি দেখতে দেখতে খাই তাতে ক্ষতি কিসের। এটা আসলে একটা খারাপ অভ্যাস, তারপরও অনেক সময় বাচ্চাদের কথা চিন্তা করে একটু ছাড় দিতে হয়। সকালবেলা ফ্রেশ একটা মন নিয়ে ঘুম থেকে উঠে দেখি বাইরে বৃষ্টি পড়ছে। যেহেতু বর্ষা সিজন, বৃষ্টি তো পড়বেই, চারিদিকটা একদম স্নিগ্ধ হয়ে আছে। আর আমাদের নতুন বাসায় সুন্দর একটা জবা ফুলের গাছ আছে, দেখতে এত ভালো লাগে, পুরো গাছ একদম ফুলে ফুলে ছেয়ে থাকে। তো আমিও সকালবেলা বৃষ্টির মধ্যেই ফুলগুলা দেখতে চলে এসেছি। তো এই যে বৃষ্টি পড়ছে মনটা ভালো। আবার যখন চিন্তা করি ফেনী, কুমিল্লা যে অঞ্চলের মানুষ এখন বন্যার মধ্যে দিয়ে জীবনযাপন করছেন, তাদের কথা যখন মনে করি ভীষণ খারাপ লাগে। তখন মনে হয় আল্লাহ আমাদের কত ভালো রেখেছেন, আলহামদুলিল্লাহ। আর ওই মানুষগুলা সর্বস্ব হারিয়ে নিজেদের ঘর বাড়ি, নিজেদের স্বপ্নের সংসার, কত জিনিসপত্র, কত কিছু হারিয়ে ফেলেছে, শুধুমাত্র বেঁচে আছে নিজেদের জীবনের তাগিদে, কোনো রকম বেঁচে আছেন। তাদের কথা চিন্তা করলে যেন একটা বিষণ্ণতা মনে এসে ভর করে। তখন কোনো কিছুই যেন ভালো লাগে না, মনে হয় ছুটে চলে যাই তাদের কাছে যারা এই কষ্টগুলো এখন ভোগ করছে। তো আমরা যে যার জায়গা থেকে যা পারছি বন্যাটুরদের সাহায্য করার জন্য এগিয়ে যাচ্ছি বা যাব। আল্লাহ যেন দ্রুত আমাদের দেশের এই অবস্থা থেকে আমাদেরকে
উঠিয়ে আনেন এবং যারা অসহায় অবস্থায় আছেন, যারা সর্বস্ব হারিয়ে শুধুমাত্র একটু জীবনের আশার আলো দেখতে পাচ্ছেন, তারা যেন খুব দ্রুত নিজেদের স্বাভাবিক জীবনে ফিরে আসেন সে কামনাই করি। অনেক দিন যাবৎ আমাদের গ্রাফিক্সের যে কোর্সটা ওটা অফ ছিল, যেহেতু বড় একটা সংগ্রামের মধ্যে দিয়ে আমাদের দেশটা গিয়েছে কোটা আন্দোলনের জন্য। সব কিছুই তো ছুটি ছিল, আমাদের কোর্সটাও অফ ছিল। আর সেই সাথে আমাদের টিচারও একটু অব্যাহতি নিয়েছেন, এজন্য আরও এক সপ্তাহ আমরা পিছিয়ে গিয়েছি। তো অনেক দিন পর আজ থেকে আবার নতুন করে কোর্সের ওখানে যাচ্ছি। খুব ভালো লাগছেন, সেই পুরাতন ব্যস্ততায় আবার ফিরে এসেছি। আমার আসলে ব্যস্ত থাকতে বেশি ভালো লাগে, ঘরে বসে থাকতে ভালো লাগে না। মনে হয় যত শয়তানি বুদ্ধি মাথায় এসে ভর করে, তার থেকে ব্যস্ত সময় কাটালে কোনো রকম খারাপ লাগাও কাজ করে না, আবার কোনো খারাপ চিন্তা ভাবনাও আসে না, এই জন্য ব্যস্ত থাকাই ভালো। তো আমি তো অলরেডি ক্লাস করে চলে এসেছি। আম্মুর বাসায় তো সবসময় বাচ্চাদেরকে রেখে যাই, আম্মুই ওদেরকে রাখে, খাওয়াই দাওয়াই ঘুম পাড়াই। তো ওই যে আমার মেয়ে এখনও ঘুমিয়ে আছে, ঘুম থেকে উঠতে চাইছিল না। এদিকে আমার ছোট বোনের আবার পড়া থাকে বিকেলবেলা, ওর পড়ার দেরি হয়ে যাচ্ছে আর সে এদিকে ঘুম থেকে উঠতেই চাইছে না। তো দু বোনে মিলে এই যে গোছাচ্ছি আর খুনসুটি করছিলাম। আসলে আমরা যখন একসাথে থাকি সবসময় মারামারি বকাবকি ঝগড়াঝাটি করতেই থাকি, এটার মধ্যেই যেন আনন্দ। এই আর কি, আমরা আবার যার যার জায়গায় সেই ফিরে এসেছি। আমরা এবার যেখানে বাসা নিয়েছি সেটা একদম উপজেলা কোয়ার্টারের পাশে। আর আমরা তো এখানেই আগে থাকতাম, অনেক বছর থেকেছি এখানে। আমার শ্বশুর শাশুড়ি, আমার হাজব্যান্ড এখানেই থেকেছেন জীবনের বেশিরভাগ সময়টা। তো আগে একটু দূরে ছিলাম, এজন্য অত আসা হতো না। আর এখন যেহেতু বাসা নিয়েছি উপজেলার খুবই কাছাকাছি, আর এখানে অনেক সুন্দর জায়গা, সেই সাথে হিউজ পরিমাণ প্লেস আছে বাচ্চাদের সাইকেল চালানো বা খেলাধুলা করার জন্য। এজন্য প্রতিদিন বিকেল হলেই সান বায়না করে ওখানে যাওয়ার জন্য। তো আমরা সবাই মিলে আর কি গিয়েছিলাম। বিকেল বেলাটা হলেই মনে হয় একটু বাচ্চাদেরকে নিয়ে বাইরে যাই, আমাদের দুজনেরও ভালো লাগে, আবার ওদেরও সময়টা কাটে। সব সময় ঘরে থাকতে থাকতে বাচ্চারাও তো আসলে বোর হয়ে যায়, এজন্য চেষ্টা করি বিকেল বেলাটা হাতে সময় থাকলে ওদেরকে একটু বাইরে নিয়ে যাওয়ার জন্য। ঘোরাঘুরি, সাইকেল চালানো সব কিছু শেষ করে আবার চলে এসেছি আপন নেড়ে। আর এখন রাতে রান্না বান্নার ব্যবস্থা করতে হবে। আজকে মজাদার রান্না আয়োজন করছি, কচুরলতির সাথে চিংড়ি মাছ রান্না করব, ভীষণ মজার একটা খাবার আর সেই সাথে আমার অনেক বেশি পছন্দের। তো কিভাবে রান্না করছি সেটাও একটু বলি। যদিও আমি খুব একটা এক্সপার্ট না, তারপরও আমি যেভাবে করি সেটাই আপনাদের সাথে শেয়ার করি। চিংড়ি মাছটা তো লবণ হলুদ মেখে আগে থেকে ভেজে নিয়েছি, দেখতেই পেলেন। চিংড়ি মাছ ভাজা তো খুবই সহজ। আর এখন ওই ভাজা তেলের মধ্যে আবার আরেকটু তেল দিয়ে আমি এর মধ্যে পেঁয়াজ বাটা, সামান্য রসুন বাটা, সরিষা বাটা আর কাঁচামরিচ মাঝখান থেকে চিড়ে আমি দিয়ে দিয়েছি। আর একটু পানি দিয়ে আমি এখন মশলাটাকে একটু কষিয়ে নিব। আমি যে কোনো তরকারি রান্না করার ক্ষেত্রে মশলাটাকে প্রথমে অল্প একটু পানি দিয়ে কষিয়ে নিই, তেলটা উঠে যাওয়ার পরে আমি তারপর তরকারিটা অ্যাড করি। আর যে কচুলতিটা ধুয়ে রেখেছিলাম সেটা এখন দিয়ে দিলাম। এই তেল উঠে যাওয়ার মশলার মধ্যে যে কোনো কাঁচা তরকারি দিলে আমার কাছে মনে হয় খেতে বেশি ভালো লাগে। আর কচুলতি কেটে একদম পরিষ্কার করে দিয়েছেন আমার শাশুড়ি। আমি একটু স্লো, মানে তরকারি কাটতে গেলে দেখা যায় আমার অনেক সময় লাগে, আর কাটাকাটির কাজগুলো বিশেষ করে বেশিরভাগ সময়ই আমার শাশুড়ি আম্মাই করেন। তো উনি করে দিয়েছেন আর আমি রান্নাবান্না করছি। আর সামান্য 1 কাপের মতো পানি দিয়ে আমি এই কচুলতিটা সেদ্ধ করে নিয়েছি। আর তেল উঠে আসা পর্যন্ত আমি একদম ভালোভাবে লতিটা সেদ্ধ করেছি, খুব একটা পানি দিইনি যাতে গলে যায়। সামান্য পানি দিয়েছিলাম 1 কাপের মতো। যখন তেল উঠে গিয়েছে তখন ভালোভাবে কষিয়ে আবার ঝোলের পানি দিয়েছি। ঝোলের পানিও অল্প পরিমাণে দিয়েছি, যেহেতু কচুরলতি গলে গেলে আবার খেতে ভালো লাগে না, আস্তে আস্তে থাকলে দেখতেও ভালো লাগে, সেই সাথে ভাতের সাথে মেখে খেতেও বেশি ভালো লাগে। তো ঝোলটা যখন বেশ কিছুটা কমে এসেছে তখন চিংড়ি মাছটা অ্যাড করে দিলাম। এরপরে 2 একবারের মতো নাড়াচাড়া করে দিয়েছি যাতে নিচে পুড়ে না যায়। আর যখন ঝোলটা একদম গদগদ অবস্থায়, সেই সময় এই যে আরেকবার নেড়ে দিয়ে এরপরে চুলাটা অফ করে দিব।
দেখতে পাচ্ছেন কচুলতিগুলা কিন্তু একদম আস্ত আছে, একটু গলে যায়নি, আর সবুজ সবুজ যে ভাবটা সেটাও কিন্তু আছে। তরকারিটা দেখতে যত সুন্দর হয়েছে, মাশাল্লাহ খেতেও আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছিল। সবাই বলেছে অনেক ভালো হয়েছে, এই জন্য বললাম। তো এই যে আমার রান্নাবান্না একদম কমপ্লিট। এখন গরম গরম তরকারিটা একটা বাটিতে ঢেলে নিচ্ছি। তাহলে আজ এই পর্যন্তই থাক। আমার রান্নাবান্না শেষ করার মধ্য দিয়ে আমার ব্লগটাও আজকে শেষ করে দিই। গতকাল রাত থেকে আজ রাত পর্যন্ত যা যা শেয়ার করেছি, যদি ভালো লেগে যায় অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। নতুন কোনো ভিডিও নিয়ে আবারও হাজির হয়ে যাব। আল্লাহ হাফেজ।